আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অতি বাম ও অতি ডান এক হয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বলেছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার জবাব চেয়েছেন সরকার প্রধান। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি, রাজধানীতে 40.5। 10 দিনে হিট স্ট্রোকে মারা গেছে 11 জন। মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে খোলা রাখা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল ও মাদ্রাসায়। এবং কারিগরি শিক্ষা বোর্ডের 5,000 অবৈধ সনদ বাতিলে কাজ করছে বুয়েট। জড়িতদের আইনের আওতায় আনার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই বিএনপি সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি অভিযোগ করেন, অতি ডান ও অতি বাম এক হয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। এ সময় নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার জবাব চান সরকার প্রধান। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা। এতে গুরুত্ব পায় উপজেলা নির্বাচন ইস্যুটি। সবার প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারায় বিএনপি জামাতের দুঃশাসনের ফলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাংলা ভাইয়ের উত্থান ঘটেছিল। রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই 2 মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? সব দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে, পিছিয়ে নেই দাবি করে প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হলেও 1 বছর না হতেই সব খরচ বাদ দিয়ে সেতু থেকে টোল আদায় হয়েছে 1500 কোটি টাকা। বাংলাদেশ যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে। 7 জানুয়ারি জাতীয় নির্বাচনকে আবারও দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ভোট দাবি করে দলীয় প্রধান বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ এবং জনগণই তার দলের একমাত্র শক্তি। এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই। তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তারে দলে বিদায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিদায় নেয়। তাদের কোনো সিদ্ধান্ত নেই। আর নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে? তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক। দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সেই জবাব চাই। সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, এর জবাব আমরা চাই। সারা দেশে চলমান গরম থেকে বাঁচতে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়ে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
প্রায় ৩ যুগের রেকর্ড ভাঙা গরমে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। যশোরের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিট অ্যালার্টের মধ্যেই অনেকটা বাধ্য হয়ে জীবনের তাগিদেই কাজে বের হচ্ছেন সবাই। এই পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করতে হবে আরও 2 থেকে 3 দিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমাদের প্রতিনিধিদের তথ্যচিত্র রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তাপমাত্রা যেন কমার নামই নিচ্ছে না, পর্যায়ক্রমে সূর্য ছড়াচ্ছে প্রখরতা। মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে। তীব্র তাপদাহে দিশেহারা মানুষ। অসহনীয় গরম আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় হাঁসফাঁস অবস্থা হয়েছে সবার। এদিকে ৩৫ বছর পর দেশের ইতিহাসে রেকর্ড ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায়। একই অবস্থা দেশের আরও অনেক জেলায়। ঘরের ভেতর থাকতে কোথাও কোথাও করা হয়েছে মাইকিং। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সৃষ্টির পর থেকে এটা চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। তারপর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টিপাত হলে তাপপ্রবাহ কমে যাবে। এদিকে গ্রীষ্মের তীব্র তাপদাহে পড়ছে রাজশাহী নগরী। তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। সীমাহীন কষ্ট আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন দিনমজুর ও রিকশা চালকরা। ঘরবন্দি রয়েছে শিশু ও বৃদ্ধরা। যারা কর্মজীবী ফরিদপুরে তীব্র তাপদাহে পথচারী ও কর্মজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেছে জেলা পুলিশ। এই গরমে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছেন বেশি। আমার মেয়ে ডায়রিয়া হয়েছে, পরশুদিন ভর্তি হয়েছে। পাতলা পায়খানা, বমি, জ্বর আর ঠান্ডা। এদিকে প্রচণ্ড গরমে গাজীপুরে ঢাকা চট্টগ্রাম রেল লাইন বাঁকা হয়ে গিয়েছে। অনেক জেলার সড়কের পিচও গলে গিয়েছে। গরমে অতিষ্ঠ প্রাণীকুলো। মনির হোসেন তপু, এটিএন বাংলা। ২ মে বৃষ্টি হলেও তাপপ্রবাহ পুরোপুরি কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্বস্তিকর পরিবেশের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কোনো আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে সে পর্যন্ত স্কুল মাদ্রাসায় ছুটি বহাল থাকছে। এদিকে তীব্র রোদ গরমে আজও দুর্বিষহ রাজধানীর পরিস্থিতি। মুশফিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। রোদের প্রখরতা আর গরম বাতাসে নাজেহাল জনজীবন। নাভির শ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। মে মাসের ২-৩ তারিখে কয়েকটি জেলায় তাপদাহ কিছুটা কমলেও পুরোপুরি কমার জন্য ৪-৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় দেশের পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টি হয়ে ১০ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। পশ্চিমা লু হাওয়া যেটা বলি, সেটার প্রভাবে আমাদের খুলনা এবং রাজশাহীর তাপমাত্রাটা বেশি আসে। এর প্রভাবটা পড়ে ঢাকা এবং বরিশালের উপরে। তো ওই সাইডে যখন তাপমাত্রা পুরোপুরি কমে আসবে, আমরা ধারণা করি যে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে। এ পরিস্থিতিতে স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে তীব্র গরমে একটু স্বস্তির আশায় রাস্তার অস্বাস্থ্যকর আখের রস এবং শরবত খাচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। স্বাস্থ্য ঝুঁকি থাকলেও তৃষ্ণা মেটাতে দেদারসে এসব বিক্রি হচ্ছে। না, এটা খাইলে আল্লাহ দিলে ভিতরটা ঠান্ডা, আর কত সময় গাড়িটা থালা নিয়ে যা না করে কি করবো, এখন পিপাসা তো মিটা লাগবে, এই কারণে খাচ্ছি। খোলা পরিবেশে এসব শরবত ও ঠান্ডা পানীয় সাময়িক প্রশান্তি দিলেও এর কারণে গরমে বাড়ছে পানিবাহিত রোগ। অনেকে শারীরিক জটিলতায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। যে বরফটি এখানে ব্যবহার করা হচ্ছে, সেই বরফটি কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ফলে এই জাতীয় পানীয় খাওয়ার কারণে একদিকে যেমন ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া বেড়ে যাচ্ছে, অন্যদিকে পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি ইত্যাদি বেড়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা পানীয় পান করতে বারণ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তীব্র এই তাপপ্রবাহ কবে কমবে তা সঠিকভাবে বলা মুশকিল। প্রচণ্ড গরমে মাথা চারা দিয়ে উঠছে বিভিন্ন রোগ, যার বেশিরভাগই পানিবাহিত। তাই রাস্তার ধারের অস্বাস্থ্যকর পানীয় পান থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশের পরও যারা খোলা রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, স্কুল কলেজ পরিচালনার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের, এই বিষয়ে হস্তক্ষেপের এখতিয়ার নেই আদালতের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে হযবরল অবস্থা। হাইকোর্ট বলছে বন্ধ থাকবে, শিক্ষা মন্ত্রণালয় বলছে অঞ্চল ভিত্তিক খোলা থাকবে। এতে দ্বিধান্বিত শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় আদালতের হস্তক্ষেপের এখতিয়ার নেই। তারপরও বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন সেটির কপি পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এটা একান্তই নির্বাহী এখতিয়ার। ইংরেজি মাধ্যম, ও লেভেল, এ লেভেল স্কুল, সেখানে প্রভাবশালী বা ধনশালী ব্যক্তিরা, সমৃদ্ধশালী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠান, তাদের স্কুলগুলো খোলা থাকবে। আর প্রান্তিক পর্যায়ে তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না। এটা তো মানে দৃশ্যত বৈষম্যমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করবে। আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে সেটা মেনে চলতে আমরা নির্বাহী বিভাগ, আইনের শাসনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আমরা সেটা মেনে চলতে বাধ্য। তবে সেটা আমাদের অবগত হতে হবে। এখন পর্যন্ত আমরা সেটা অবগত হয়নি, এখনো সময় আছে। তাপপ্রবাহের কারণে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তারপরও অনেক স্কুল খোলা রাখা হয়। ক্লাসে আসতে বাধ্য করা হয় শিক্ষার্থীদের। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। আমার একটা ছবি দিয়েছে যে আমি বসে আছি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে, আর বাকিরা কষ্ট করে বিদ্যালয়ে যাচ্ছে। আমাদের প্রান্তিক জনগণের কথা যেন তারা ভাবেন, প্রান্তিক অভিভাবকের কথা ভাবেন। যারা নির্দেশনা দেওয়ার পরও বিদ্যালয় খোলা রেখেছে, যে সমস্ত জেলায় আমাদের তাপমাত্রা অত্যাধিক, সেই সমস্ত বিদ্যালয়ের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে শিক্ষা ক্যালেন্ডারেও পরিবর্তনের ইঙ্গিত দেন মন্ত্রী। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবার খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইইউ এর সঙ্গে বাংলাদেশ জ্ঞান দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান বাড়াতে কাজ করছে। মহান স্বাধীনতা ও বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, গত ১.৫ দশকে অর্জিত টেকসই অর্থনৈতিক বৃদ্ধি বাংলাদেশকে এশিয়া এবং এর বাইরেও দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করেছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বলে আশাবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে বাংলাদেশ সীমান্তেও সমস্যা হচ্ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই এর একমাত্র সমাধান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে রোহিঙ্গার সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনার সময় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে দেরি হলে তাদের মধ্যে হতাশা বাড়বে এবং তারা বিভিন্ন আইন বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। এটি হবে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যই হুমকি স্বরূপ। এ সময় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। We also see that there some people are there who is a sort of illegal migration. So this may create imbalances. So security issue is our priority and stability is our priority. So given that situation, how can we support local people and the Rohingya, and we don't want that in between the Rohingya there are many groups.
তীব্র দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে কোমলমতি শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, উন্নয়নের নামে বৃক্ষ নিধন, নদী জলাশয় ভরাট করে ক্ষমতাসীনরা দেশের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানের নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। অসহনীয় গরমে কাহিল শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর কারওয়ান বাজার ও বাড্ডা এলাকায় মহানগর থানা ও ওয়ার্ডের নেতারা পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। এ সময় দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর অবস্থানের সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতারা। শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ না করে আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয়। এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন, মানুষকে বাঁচান, গরিব মানুষকে বাঁচান। কয়েক টন পানি ছিটে উত্তরের মেয়র বাংলাদেশের মানুষকে আপনি শীতল করতে পারবেন না। নয়াপল্টনে মৎস্যজীবী দলের প্রয়াত নেতাদের স্মরণে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে গোটা বাংলাদেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে ক্ষমতাসীনরা। প্রতিদিন খবর আসছে চুয়াডাঙ্গা, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান, শুধুমাত্র শিক্ষার্থীদের অসুস্থতার খবর। এইটা শিক্ষামন্ত্রীর কানে যায় না। একজন হেডমাস্টার, একজন মাদ্রাসার শিক্ষক মারা গেছে। গোটা দেশকে বন বাদার উজাড় করে গাছপালা কেটে তথাকথিত উন্নয়নের নামে বিষাক্ত নগরে পরিণত করে মানুষকে পৃথিবী থেকে বিদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন। এদিকে মহান মে দিবস উপলক্ষে বুধবার নয়াপল্টনে সমাবেশ ও র্যালি সফল করতে যৌথ সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপি ও শ্রমিক দলের নেতারা এতে অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ববাজারের সঙ্গে মিল সামঞ্জস্য রেখে মে মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 107 টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়েছে। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা এবং অকটেন 128 টাকা 50 পয়সা। এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 2 টাকা 25 পয়সা করে কমানো হয়েছিল। তবে মার্চে অকটেনের দাম 130 টাকা থেকে কমে হয়েছিল 126 টাকা, আর পেট্রোলের দাম 125 টাকা থেকে কমে হয়েছিল 122 টাকা। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে গত 29 ফেব্রুয়ারি নির্দেশিকা প্রকাশ করে সরকার। পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে 75 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম 15 টাকা 50 পয়সা, আর ক্যাপটিভে গ্যাসের নতুন দাম 31 টাকা 50 পয়সা। কারিগরি শিক্ষা বোর্ডের 5000-এর বেশি ভেরিফাইড অবৈধ সনদ বাতিলে কাজ করছে বুয়েট। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, অদক্ষ লোকের হাতে টাকার বিনিময়ে সনদ দেওয়ার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের নানা অনিয়মের তদন্ত চলছে। মনির হোসেন তোপর আরেকটি রিপোর্ট। কারিগরি শিক্ষা বোর্ডের রমরমা সনদ বাণিজ্যের খবরে তোলপাড় সারা দেশ। পড়াশোনা না করে এবং পরীক্ষায় অংশ না নিয়েই 5 থেকে 7,000 জনের কাছে অবৈধ সনদপত্র, যা বোর্ডের সার্ভারে সংযুক্ত। সনদের মূল কপিও রয়েছে সবার কাছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নেয়া এই সনদ দিয়ে অনেকেই করছেন সরকারি বেসরকারি চাকরি, আবার কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে। যারা করছে তারা তো তদন্ত করে দেখছে, ওনারাও চায় যে বোর্ডটা ভালো থাকুক, সবাই তো চায়। শিক্ষিত মানুষে যদি বিবেকহীন কাজ করে ডেস্কে বসে, সেটা তো কেউই করতে পারবে না। কারিগরি শিক্ষা বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সনদের মূল কপি সহ অনলাইনে ভেরিফাইড করে দিয়েছে জালিয়াত চক্রটি। সেই অবৈধ সনদগুলো চিহ্নিত করা আদৌ কি সম্ভব? বোর্ডে কাজ করতেছে, অলরেডি ওনারা কাজ শুরু করে দিচ্ছে। গোপন জিনিস আর গোপনই থাকলো না, তাইলে আমরা ধরবো কিভাবে? এই জন্য বোর্ড বলছে আমরা বলবো না, মেকানিজমটা বললেই ওটা সরে যাবে। সিস্টেমে একটা ফাঁকফোকর রয়ে গিয়েছিল, তাই তো এটা হয়েছে। জি জি, এটা তদন্ত হচ্ছে। এখন আমাদের আপাতত বুয়েট যেমন যে ইয়াগুলো বাকি আছে সেগুলো মনে কমপ্লিট করতেছে।
আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ড জুড়ে এখন থমথমে অবস্থা, ছুটিতে আছেন অনেকেই। এখানে আসলে কি বলবো, এখানে পিএ টু চেয়ারম্যান যে সব ফ্যামিলির সাথে তো ইনভলভ না, এটা আমাদের অফিসিয়াল ব্যাপার। এই বোর্ড থেকে দেয়া 27টি পরীক্ষার সনদের নিরাপত্তায় ঘাটতিগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে অনেক সমস্যাই এখনো রয়ে গেছে। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র এভাবেই স্তূপ আকারে পড়ে আছে সিঁড়ির মধ্যে। অযত্ন, অবহেলায়, অব্যবস্থাপনার মধ্যেই রয়েছে এই উত্তরপত্রগুলো। এখানে পরীক্ষায় অংশ নেয় অনেকে হয়তো পাশ করেছেন, আবার কেউ ফেল করেছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। অর্ধবার্ষিক পরীক্ষায় 1000 শিক্ষার্থীর মধ্যে 350 জনই ফেল। 8 বিষয়ের মধ্যে 7টিতেই ফেল করেছে অনেকেই। এমন ফল বিপর্যয় ঘটেছে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে। এর জন্য পরস্পরকে দোষারোপ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। পুনরায় তাদের পরীক্ষা নিতে বাড়তি টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। দেখুন মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ। ভালো ফলাফলের জন্য এখানে সন্তানদের ভর্তি করান অভিভাবকরা, কিন্তু এই কলেজেই ঘটেছে নজিরবিহীন ফল বিপর্যয়। একাদশ শ্রেণীর 1015 জন শিক্ষার্থীর মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করেছেন 352 জন। 8 বিষয়ে পরীক্ষা দিয়ে 7টিতেই ফেল করেছেন কেউ কেউ। যে পরীক্ষার সিলেবাস, পরীক্ষার রুটিন, এগুলো আসলে সময় মতো আমাদের দেওয়া হয় না। প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে কোনো প্রকার গ্যাপ দেওয়া হয় না। আমরা স্যারদেরকে বলছি, কিন্তু স্যাররা বলছে এভাবেই দিতে হবে। মানে আমাদের উপরে বলতে গেলে একটা জোর জবরদস্তি করা হচ্ছে। একসাথে দ্বিতীয় বছর প্রথম বছর নেওয়া হয়েছে, তো এই কারণে সিলেবাসটা একটু বড় ছিল। ভর্তির সময় আমাদের প্রসপেক্টাসের ভিতরে আমরা সিলেবাস দিয়ে দিয়েছি। অনেকে করে কি, ওইটা আমাদের কথা না শুনে তারা উদ্বাস বিভিন্ন বড় ভাইদের কাছে যায়, তার জন্য তারা পরীক্ষার সিলেবাসটা ওইভাবে কমপ্লিট করতে পারে না এবং পরীক্ষা তারা খারাপ করে। হ্যাঁ, অবশ্যই আমাদের দায় আছে, যার জন্য আমরা শুরু থেকেই তাদেরকে ধরেছি। শিক্ষার্থীরা জানান, যারা নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলেন না তাদের কাছ থেকে 500 টাকা করে জরিমানা নিয়ে পরীক্ষার সুযোগ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আবার যারা ফেল করেছেন পুনরায় পরীক্ষার জন্য তাদের কাছ থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। যারা ফেল করেছে তাদের রিটেক নেওয়া হবে বললো, আর 500 টাকা করে নেওয়া হবে। একজনকে মোট 1000 টাকা দিতে হচ্ছে। কলেজের উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি দিলেও ফল বিপর্যয়ের বিষয়টির খোঁজ রাখেননি প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল। এমনকি অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টিও অবগত নয় বলে দাবি করেন তিনি। একটা পরীক্ষা ফেল করলে আবার তাদের পরীক্ষা নেওয়ার জন্য একটা জাস্ট প্রশ্ন করার জন্য কিছু হয়তো পয়সা নিয়ে থাকতে পারে। 500 টাকা হওয়ার কথা নয়। ঘটনাটি তদন্তের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখানে যারা ভর্তি হয় এদের পরীক্ষার ফলও উপরের দিকেরই, সুতরাং এ ধরনের একটি যদি ঘটে থাকে সেটিও আমরা মনে করি যে এটি আসলে একটা থরো ইনভেস্টিগেশন করে প্রকৃত কারণ উৎখাত করা দরকার। যদি আর্থিক বিধিবিধানের বাইরে হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ইনভেস্টিগেট করে দেখা যাবে সেরকম কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের রাজনৈতিক দলগুলোর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে এমন কোনো কর্মসূচি পরিহার করতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য 3 জনকে স্বর্ণপদক দেয়া হয়। রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। সিদ্ধান্ত কে বা কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কি না। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জনস্বার্থকে জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকেই উন্মোচিত করে। রাজনীতিতে যদি প্রতিহিংসা থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র ঠিকমতো বিকশিত হতে পারে না। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট, গাছপালা কাটা সহ পরিবেশ দূষণের কারণে তাপমাত্রা বাড়ছে বলে জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপার সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সঠিক নীতিমালা বাস্তবায়ন না হলে তাপমাত্রা ও পরিবেশ দূষণ কমানো সম্ভব নয়। আমরা আমাদের জলভিত্তিক ধ্বংস সাধন, সবুজ ভিত্তিক ধ্বংস সাধন, ব্যক্তিগত পর্যায়ে গাছ রোপণ লালনের অনাগ্রহ এবং পুঁজি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে জীবন আচরণ, এই জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় সংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হলেও লবণ উৎপাদনের রেকর্ড গড়তে চলেছে বাংলাদেশ। সাগরের পানি থেকে লবণ তৈরিতে অন্য সময় 7-8 দিন সময় লাগলেও প্রখর রোদে এখন তা হচ্ছে মাত্র 2-3 দিনে। এতে দ্বিগুণেরও বেশি হচ্ছে লবণের উৎপাদন। কোরবানি ঈদেও আগে যা খুশি ছড়িয়ে দিয়েছে লবণ চাষিদের মাঝে। এবারে পার্টেক্স খেলার খবর। সিলেটে বৃষ্টি আনে দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে 19 রানে হারিয়েছে ভারতের মেয়েরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে 5 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে 42 রান তোলে বাংলাদেশ। কিন্তু শুরুর সেই রানের গতি আর ধরে রাখতে পারেনি তারা। তাতে সবকটি উইকেট হারিয়ে 119 রান তোলে স্বাগতিকরা। সর্বোচ্চ 46 রান করেন মুর্শিদা খাতুন। জবাবে ভারত 5 ওভার 2 বলে 1 উইকেটে 47 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তাতে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতে সিরিজে 2-0 এগিয়ে যায় সফরকারীরা। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অতি বাম ও অতি ডান এক হয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার জবাব চেয়েছেন সরকার প্রধান। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি, রাজধানীতে 40.5। 10 দিনে হিট স্ট্রোকে মারা গেছে 11 জন। মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে খোলা রাখা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল মাদ্রাসা। এবং কারিগরি শিক্ষা বোর্ডের 5,000 অবৈধ সনদ বাতিলে কাজ করছে বুয়েট। জড়িতদের আইনের আওতায় আনার দাবি। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। HN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN বাংলা নিউজ। ধন্যবাদ।